নমস্কার, আপনারা শুনছেন শিবুর ভূতের ডায়েরির নিশিরাত সিরিজ, যেখানে সত্যি ঘটনা শোনানো হয়। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি শিবুর ভূতের ডায়েরির নিশিরাত সিরিজ, যেখানে আমি শোনাবো সত্যি ঘটনা থেকে তৈরি কটা ভয়ঙ্কর গল্প। আমি শিব আপনাদের সঙ্গে আছি, আর আপনারা শুনছেন নিশিরাত। আজকের পর্ব রাতের হাইওয়ে, যেখানে থাকছে কিছু ট্রাক ড্রাইভারের সাথে ঘটে যাওয়া তিনটি সত্যি ঘটনা। আমি তখন নতুন ট্রাক ড্রাইভার, তখনও 3 মাসও পেরোয়নি। সেই রাতে মাল তুলছিলাম খড়গপুর থেকে আসানসোল যাওয়ার জন্য। বেশ কয়েক ঘন্টার পর গাড়ি ছাড়তে ছাড়তে রাত 10টা বেজে গেল। টানা 4 ঘন্টা গাড়ি চালাবার পর খুব ঘুম পাচ্ছে, চোখটাও জ্বালা করছে, মাথাটাও কেমন ঝিমঝিম করছে। তবুও ভাবছিলাম আর একটু গেলেই তো পৌঁছে যাব। আমি একটা রেড বুল খুঁজছিলাম, কিন্তু ক্যানটা খুঁজে পেলাম না। ড্যাশবোর্ডে থাপ্পড় মেরে গালি দিলাম, শালা আবার স্টপ করতে ভুলে গেছি। যাক, ভাবলাম সামনে কোনো দোকান পেলেই থামবো। কিছুক্ষণ গাড়ি চালাবার পরে রাস্তার ডান পাশে চোখ পড়ল একটা পুরনো পেট্রোল পাম্প। সাইনবোর্ডে লেখা আছে জয় মা ভবানী ফুয়েল সার্ভিস। অক্ষরগুলো অর্ধেক মুছে গেছে, আলোও জ্বলছে না। পাশে একটা ছোট্ট দোকান, ছাদটা ভাঙা, জানলার কাঁচও নেই। তবুও নেমে গেলাম, কারণ খুব ঘুম পাচ্ছিল। কাছে গিয়ে দরজাটা ঠেলতেই খুলে গেল। ভেতরটা পুরো অন্ধকার, বাতাসে ধুলো আর পচা গন্ধ, পুরনো তেলের গন্ধ মিশে আছে। দেখলাম ঘরের পিছন দিকটা থেকে হালকা আলো আসছে। সেখানে গিয়ে দেখি অনেক বছরের পুরনো একটা ফ্রিজ এখনো প্লাগিং করা আছে। একবার ভাবলাম এত পুরনো ফ্রিজ, তারপর মনে হলো দোকানটা দেখে তো মনে হচ্ছে অনেক বছরের পুরনো, হয়তো হতেও পারে। কাউকে কোথাও দেখতেও পেলাম না। কৌতূহলবশত ফ্রিজের দরজাটা খুললাম। ভেতরটা পুরো খালি, না সেফ, না কোনো বোতল, না কোনো কিছু। হঠাৎ পেছন থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেলাম। সঙ্গে সঙ্গে আমি পেছন ফিরে তাকালাম, কিন্তু কেউ কোথাও নেই। তবুও মনে হচ্ছিল কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে গলাটা শুকিয়ে গেল। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে দৌড়ে আগে আমি ট্রাকে উঠলাম। চোখের ঘুম আর নেই, ঘুম কোথায় পালিয়ে গেছে। এখন মনে হচ্ছে এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি ততই মঙ্গল। গাড়ি চালু করলাম। হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তেই দেখলাম ওই দোকানের দরজাটা আস্তে আস্তে খুলছে, আর ভেতরে কারা যেন নড়ছে। আমি তাড়াতাড়ি ট্রাক চালিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। মাথায় শুধু ঘুরছে ওখানে কে ছিল। হঠাৎ মনে হলো পেছনের পর্দাটা নড়ছে, কিন্তু আমি তো সব কাঁচ তুলে রেখেছি, সব জানলাও বন্ধ। তবু পর্দাটা এত জোরে নড়ছে কেন? কিছুক্ষণ পরে আমার গাড়ির পেছনে কারোর পা ঘষার আওয়াজ পেলাম। আমার ঘাম ঝরতে থাকলো, আঙুল কাঁপছে। আমি সঙ্গে সঙ্গে মোবাইলে সার্চ করলাম নিয়ারেস্ট পুলিশ স্টেশন কোথায় আছে। প্রায় 25 মিনিটের পথ। এই 25 মিনিটটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম সময় হয়ে দাঁড়ালো। শেষমেশ পুলিশ স্টেশনের কাছে এসে ট্রাকটা থামালাম। দৌড়ে নামতেই কয়েকটা কনস্টেবল এগিয়ে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, স্যার স্যার, কেউ আমার ট্রাকের পেছনে লুকিয়ে আছে। ওরা পেছনের দরজা খুলল, আর তখনই দেখা গেল 3 জন মানুষ, 2 জন পুরুষ, 1 জন মহিলা। ছেঁড়া কাপড়, নোংরা কম্বলে ঢাকা, একজনের হাতে আবার একটা জং ধরা ছুরি। তাদের চেহারা দেখে আমার হাড় হিম হয়ে গেল। তারা কিছু বলেনি, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আজও ভাবি তারা কেন আমার ট্রাকে উঠেছিল, কি চাইছিল ওরা? ওরা কি মানুষ ছিল নাকি অন্য কিছু? নিশিরাত সিরিজ, যেখানে সত্যি ঘটনা শোনানো হয়। শুরু করছি
পরের ঘটনা রাতের ফাঁক। বাঁকুড়া পুরুলিয়া হাইওয়ে। রাত তখন প্রায় 2টো। ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস, চারিদিকে ঝিঝি পোকার ডাক। প্রায় 15 বছর ধরে আমি ট্রাক চালাচ্ছি। সেই রাতে একাই ফিরছিলাম মাল খালাস করে। বাঁকুড়া হয়ে বোকারো যাচ্ছিলাম। চোখে প্রচণ্ড ঘুম, কিন্তু থামতে পারছিলাম না। বাড়িতে মা খুব অসুস্থ। এক জায়গায় দাঁড়িয়ে চোখে মুখে একটু জল দিলাম। ফ্লাক্সে কিছুটা চা ছিল, সেটা খেয়ে আবার গাড়ি স্টার্ট দিলাম। তবুও 8 ঘন্টা যেতে না যেতে আবার চোখটা ভারী হয়ে গেল। হঠাৎ মনে হলো সামনের চাকায় কি যেন একটা লাগলো। স্টিয়ারিংটা বাঁদিকে বেঁকে গেল। গাড়িটা বাঁদিকে টানছে। সঙ্গে সঙ্গে স্টিয়ারিংটা সোজা করলাম। সামনের দিকে তাকিয়ে চমকে উঠলাম। রাস্তার মাঝখানে একটা হলুদ রঙের জামা পরে আছে। ভেজা কুয়াশার আলো পড়ে চিকচিক করছে। 200 গজ যেতে না যেতেই আবার একজোড়া ছোট্ট বাচ্চার স্যান্ডেল পরে আছে। আরো একটু এগিয়ে দেখি ছেঁড়া ফ্রক, রক্তের দাগ লাগা কিছু টুকরো টুকরো কাপড় পড়ে আছে। হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। আস্তে আস্তে আওয়াজটা জোরে হচ্ছে। আমার ঘাম দিতে শুরু করলো। একবার মনে হলো গাড়িটা টেনে বেরিয়ে যায়, কিন্তু বাচ্চার আওয়াজটা শুনে কেমন যেন মনে হলো। ট্রাকটা থামালাম। হাতে মায়ের দেওয়া ছোট্ট একটা তাবিজ ছিল, সেটা শক্ত করে ধরলাম। ড্যাশবোর্ড থেকে টর্চ লাইটটা বার করে ভগবানের নাম নিয়ে ট্রাক থেকে নিচে নামলাম। নেমে দেখি রাস্তার মধ্যে রক্তে ভেজা কিছু জামার টুকরো পড়ে আছে। তখনও বাচ্চাটা একইভাবে কেঁদে যাচ্ছে। কান্নার আওয়াজটা বাঁদিকে জঙ্গল থেকে আসছে মনে হলো। হঠাৎ জঙ্গলের মধ্যে কিছু একটা নড়ার আওয়াজ পেলাম। আবার একটা শব্দ, কেউ যেন জঙ্গলের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। বাচ্চার কান্নার আওয়াজটা আরো জোরে হতে লাগলো। আমার টর্চের আলোটা জঙ্গলের মধ্যে ফেলতেই মনে হলো কেউ যেন গাছের আড়ালে বসে গেল। আমি কিছু একটা আন্দাজ করতে পারলাম। গলাটা শুকিয়ে গেল। সঙ্গে সঙ্গে ট্রাকে উঠে পড়লাম। গাড়িটা স্টার্ট দিয়ে একটু পেছনের দিকে নিয়ে গিয়ে বাঁদিকে ঘুরিয়ে জঙ্গলের দিকে গাড়ির হেডলাইটটা ফেললাম। দেখলাম গাছের আড়ালে 4-5 জন মানুষ দাঁড়িয়ে আছে। একজনের হাতে একটা ছোট্ট স্পিকার। আলো পড়তেই তারা সঙ্গে সঙ্গে গাছের আড়ালে লুকাবার চেষ্টা করছে। বুঝতে পারলাম ওরা বাচ্চার কান্নার রেকর্ড বাজিয়ে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে এগিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই গাড়িতে বড় বড় পাথর এসে পড়তে থাকলো। একটা পাথর লেগে জানলার কাঁচটা ভেঙে গেল। আমি গাড়ি টেনে চালিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। অনেক বড় বিপদের হাত থেকে সেদিন বেঁচে গেছিলাম। সেই রাতে বুঝেছিলাম সবচেয়ে বড় দানব জঙ্গলে না, মানুষের মধ্যেই থাকে। রাতের নির্জন রাস্তায় কখনো গাড়ি থামানো বা গাড়ি থেকে নামা উচিত না, কারণ সব চিৎকার সাহায্য চাওয়ার জন্য হয় না। নিশিরাত সিরিজ, যেখানে সত্যি ঘটনা শোনানো হয়। পরের ঘটনাটা ঘটেছিল 2021 সালের শীতের এক রাতে। তখন আমি ট্রাকে একা বারাসাত থেকে হাওড়া যাচ্ছিলাম। রাস্তাটা ছিল শুনশান। কুয়াশায় ভালো করে দূরে কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম দূরে একজন কেউ দাঁড়িয়ে আছে। মনে হলো কেউ হয়তো রাস্তা পার হবার চেষ্টা করছে, কিন্তু ধীরে ধীরে বুঝলাম না, সে তো নড়ছে না। আমি গাড়িটা আস্তে করলাম, কিন্তু যতই কাছে যাচ্ছি তত মনে হলো লোকটা যেন আমার দিকে তাকিয়ে আছে। আর একটু কাছে যেতেই সরাসরি চোখে চোখ পড়তেই আমার পুরো শরীরটা কেঁপে উঠল। লাল টকটকে ভয়ঙ্কর দুটো চোখ। পাশ দিয়ে যখন গাড়িটা নিয়ে গেলাম, হঠাৎ শুনলাম গাড়ির কেবিনের জানলায় কেউ যেন আঘাত করলো। আমি গাড়ির স্পিড আরো বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। সামনের চেকপোস্টে গিয়ে পুলিশকে সব জানালাম। তারা বলল 2 দিন আগে ঠিক ওই জায়গায় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় একজন মারা গেছিল।
সেই রাতে আমি যাকে দেখেছিলাম সে হয়তো এখনো রাস্তা পার হবার চেষ্টা করছে।